সমস্ত বাঙালি জাতির আন্দোলন চলছে, চলবে। বাঙালি হয়ে আজ বাঙালিদের পাশে এসে দাঁড়ানোর সময় এসেছে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, মনে রাখবেন, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। ঘরের এক পাশের দেয়ালের তাকে বইগুলো একটা একটা করে সাজিয়ে রাখছি। আমি যখন যেখানেই থাকি না কেন, এই বই আমার চিরকালের সঙ্গী। পেশায় পুলিশের বড় কর্তা হলেও বাংলা সাহিত্যের রূপ, রস এবং গন্ধে মনটা একবারে কানায় কানায় পূর্ণ আমার। আমার স্ত্রীও আমার এই প্রাণের বইগুলো নিজের সতীন মনে করতো একসময়। যদিও এবারে গুসকরা যাত্রায় তিনি আমার সঙ্গে আসেননি। তিনি কলকাতাতেই তার মেয়ের সঙ্গে রয়েছেন। আমি এখানে এসেছি আমাদের বাড়ির পুরনো চাকর বাসুদাকে নিয়ে। তো যে বাড়িটা পেয়েছি তা বেশ ছিমছাম, ভালোই। টালির চালের একতলা পাকা বাড়ি, মানে ইটের দেওয়াল, ওপরে টালি বসানো রয়েছে। সামনের দুটো ঘর লাগোয়া টানা বারান্দা রয়েছে। রান্নাঘরটা ভেতরের দিকে, আর সবার সামনে একটা উঠোন, আর এক পাশে রয়েছে কলঘর। তবে ঠিক হলো, বারান্দা লাগোয়া পাশাপাশি দুটো ঘরে আমরা দুজনেই থাকবো। তো আমাদের বই গুছানো যখন প্রায় শেষ, তখন বাসুদ এসে বলল, দাদাবাবু, রাত 9টা বাজে। তা দাদাবাবু, খাবারটা তাহলে তোমাকে দিয়ে যাই। আকাশের অবস্থা কিন্তু ভালো না, কখন কারেন্ট চলে যাবে তা ঠিক নেই। তাই বলছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিলে হতো না? হ্যাঁ ঠিক আছে, তুমি খাবারটা বাড়ো, আমি একটু গায়ে জল ঢেলে আসছি। কথা বলতে কি, এই গ্রামটা আমার কোনোদিনই একটা পছন্দের নয়। শহরের আরামদায়ী জীবনযাত্রাই বেশি ভালো লাগে আমার। আমি সেখানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি কথা বলতে কি, আমার এই গ্রামটা সেরকম কোনোদিনই আমার পছন্দের না। শহরের আরামদায়ক জীবনযাত্রায় আমার বেশি ভালো লাগে। আমি সেখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই স্বাভাবিক প্রথমেই মন বসাতে একটু অসুবিধা হয়েছিল আমার। আমার এই পেশার ঠেলায় আমাকে আর একটু বেশি সমস্যায় পড়তে হয়। পুলিশের প্রতি ভয় মানুষের চিরকালই, তাই সহজভাবে তারা আমার সাথে মিশে উঠতে পারে না। প্রথম রাতটা কোনো রকমে কাটলো আমার। পরের দিন ছুটি ছিল, জয়েনিং হচ্ছে তার পরের দিন থেকে। তা ঠিক করলাম ছুটির দিনটা ঘরে বসে না কাটিয়ে চারিদিকটা ঘুরে কাটাবো, পারলে একবার থানাটাও ঘুরে আসবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম কাছেই একটা শ্মশানকালীর মন্দিরে। এই জায়গাটাতেই বাজার টাজার বসে আর কি। মাকে প্রণাম সেরে বেরিয়ে আসছি মন্দির থেকে, এমন সময় এক ছোংরা মতো ছেলের সাথে দেখা। নমস্কার নতুন বাবু, গ্রামে ঘুরতে বেরিয়েছেন নাকি? আমি একটু আশ্চর্য হলাম। সবেমাত্র কালকে এসেছি, এরই মধ্যে ছেলেটা আমায় চিনল কিভাবে? আমি ঘাড় নেড়ে সাই দিলাম। ছেলেটা মনে হয় আমার মনের কথা বুঝতে পেরেছিল। সে আবার বলতে শুরু করলো, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে আপনাকে চিনলাম। আরে বাবা, আপনি এখন যে বাড়িতে আছেন সেই বাড়িটা তো আমি সাফ করে দিয়েছিলাম আপনি আসার আগে। তারপর আপনি যখন কাল বিকালবেলা রিক্সা থেকে নামলেন, তখন আপনাকে আমি দেখলাম। তা আপনি হয়তো আমাকে খেয়াল করেননি। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তাই লেখাপড়াটা আর শেখা হয়নি। তাই
যখন যে যা করতে বলে আমি তাই করে দিই, ওই করেই আমার জীবন চলে যায়। হ্যাঁ, বুঝলাম। তা তোমার থাকা হয় কোথায়? এই তো মন্দিরের পাশেই একটা ঘরে থাকি। এই গ্রামের লোকে মিলেই করে দিয়েছে। আপনার কখনো কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। সত্যি বলতে কি, ছেলেটাকে মন্দ লাগলো না আমার। ছেলেটার কথাবার্তায় এক সরলতার ছাপ আছে। সে না হয় বুঝলাম, তা তোমার নামটাই তো জানা হলো না। তা আমার আবার নাম? গ্রামের সব লোক আমাকে মানিক বলে ডাকে, আপনিও তাই ডাকবেন। মানিক, ঠিক আছে। তা মানিক, তোমার এখন কি তোমার হাতে কোনো কাজ আছে? মানে যদি না থাকে তাহলে আমাকে একটু এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবে নাকি? চিন্তা নেই, আমি তার জন্য তোমায় পুষিয়ে দেব। দিন তোমার বিফলে যাবে না। হ্যাঁ, তা চলুন, কাছেই একটা ভালো জায়গা আছে, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি, আপনার ভালো লাগবে। আমি হেসে তার পিঠ চাপড়ে বললাম, চলো তাহলে যাওয়া যাক। কালী মন্দিরের সামনেটায় অনেকটা খোলা জায়গা রয়েছে, চারিদিকে রয়েছে ছোট ছোট দোকানপাট, আর একদিকে রয়েছে গ্রামের রিক্সা স্ট্যান্ডটা। তো মানিক সেখান থেকে আমাকে নিয়ে একটা রিক্সা ধরলো। দুপাশে গাছ, জঙ্গলে ঘেরা লাল মাটির রাস্তায় এখন পিচ পড়েছে। মিনিট 20 মতো পথ পেরিয়ে রিক্সাটা থামলো। চারিদিকে ঘন জঙ্গল, রাস্তার দুপাশে দুটো ছোট চায়ের দোকান ছাড়া আর কিছুই নেই এখানে। তা এই হলো আউশ গ্রামের জঙ্গল। তবে এখানে এখনো বর্তমানে রাজাদের শিকার করার মাচা এখনো অবশিষ্ট আছে। পুলিশের কলমে প্রকৃতির এই শোভা বর্ণনা করা বড়ই কঠিন। তবে একটা কথা বলি, এখানে এসে দাঁড়ালে ওই গাছপালাগুলোর মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে মন চায়, কথা বলতে মন চায় না। রিক্সাটা থামিয়ে চায়ের দোকানের পাশ দিয়ে একটা হাঁটা পথ ধরে একটু যেতেই চোখে পড়ল জিনিসটা। কয়েকটা প্রাচীন ইটের দেওয়াল, অনেকটা ওই ওয়াচ টাওয়ারের মতো। জঙ্গলের বুক চিরে এক সোজা হয়ে উঠে গেছে আকাশপানে। এই সেই বিখ্যাত ভালকি মাচান। কোথাও একটা পড়েছিলাম, আগে এই জঙ্গলে নাকি প্রচুর ভাল্লুক পাওয়া যেত। তখনকার সামন্তরা যারা, তারা এই মাচের উপর বসেই জঙ্গল থেকে ভাল্লুক শিকার করতেন। এই জন্য এই জায়গার নাম ভালকি মাচান, আর এই জঙ্গলের নাম ভালকি। হঠাৎ লক্ষ্য করলাম জঙ্গলের মাথার উপর দিয়ে এক কালো মেঘ উঁকি মারছে। একটা ঠান্ডা ফুরফুরে বাতাসে জঙ্গল দুলে উঠছে আপন মনে। নতুন বাবু, দেখছেন মেঘের অবস্থাটা? দেখছেন একবার? একবার যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে, কাক ভিজা হতে হবে কিন্তু। আশেপাশে ওই চায়ের দোকান ছাড়া আর কিন্তু কিছুই নেই। জঙ্গল থেকে বেরিয়ে এসে দুটো চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসেছি। হঠাৎ মানিক গদগদ মুখ করে আমার মুখের সামনে তুলে ধরল এক প্লাস্টিকের খেলনা। ও অতি সাধারণ, ও একটা বাঁদর, যা ওই চাবির মতো একটু মোড়া দিলেই যা ঝমঝম করে বাজায়। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, চমৎকার হয়েছে। কার জন্য কিনলে এটা? তোমার বাড়িতে ভাই বোন আছে বুঝি? না, আপনি নতুন এসছেন তো তাই দিলুম আপনাকে। আরে আমার জন্য খেলনা? না না, ওই যে দেখেন, মেয়েটার দিকে তাকিয়ে যেন ভারী মায়া হলো। একা একা ঝুরি করে খেলনা বিক্রি করে এমনভাবে একটা নাও করলো, তাই এড়িয়ে যেতে পারলুম না, তাই নিলুম। তাই আপনার বাড়িতে ছোট্ট কেউ যদি থাকে, এই আর কি। পিছন ফিরে দেখলাম রাস্তার ওপারে একটা বাচ্চা মেয়ে ঝুড়ি করে কিছু প্লাস্টিকের খেলনা বেচছে। কেন জানি না মেয়েটাকে দেখে
বড় মায়া হলো। ভালোই করেছে মানিক, খেলনাটা কিনেছে। আমি অনেক সাদাসাদি করলাম মানিককে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু মানিক বেটা কিছুতেই টাকাটা নিল না। উঠতে যাব, অমনি নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের রিক্সাওয়ালা তার রিক্সাটা ছেড়ে আমাদের কাছেই চায়ের দোকানে এসে ছাউনির নিচে দাঁড়ালো। আবার 3টে চা দিতে বললাম। ঠিক সেই সময় খেলনাটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে দেখতেই তার হাতের এক টিনের ধারালো জায়গায় আমার হাতটা কেটে গেল। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমার অফিসও শুরু হয়ে গিয়েছে। থানায় জিপ আছে, কিন্তু বাড়ি থেকে আমি সাইকেল নিয়ে যাওয়া আসা করি। মাসের তেলের কোঠার টাকা শেষ হয়ে গেলেই সরকার বাহাদুরকে চিঠি দিতেই পেনের কালি শেষ হয়ে যাবে। তবে মানিক মাঝে মধ্যে এসেই আমার খোঁজ নিয়ে যায়। তাকের উপর তুলে রাখা খেলনাটার দিকে তাকালেই সেই বাচ্চা মেয়েটার করুণ মুখটা মনে পড়ে যায়। এই গ্রাম অঞ্চলে এসে বেশ ভালোই কাটছিল আমার দিনগুলো। কাজকর্ম ছাড়া বেশ বাকি সময়টা ঢিলেঢালা। গা ছাড়া একটা ভাব, শান্ত পরিবেশ আর গ্রামের তাজা হাওয়া। গরমের হাত থেকে বেশ দিন কয়েক হলো বেশ স্বস্তি পাওয়া গেছে। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি তার লীলা খেলা দেখাচ্ছে। তো সেদিন বিকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে, আর তার সাথে লোডশেডিং। আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি এটাকে পুরো উপভোগ করার জন্য 1 কাপ চা হাতে জানলার কাছে চেয়ারটাকে টেনে নিয়ে বসলাম। বাসুদা রান্নাঘরে খিচুড়ি আর ডিম ভাজা বানাচ্ছে। মানিককে রাতে খেতে বলেছি আজ এখানে। চায়ের কাপে যেই না মাত্র একটা চুমুক দিয়েছি, সাথে সাথেই ঘরের ভেতরে ঝমঝম করে কিছু আওয়াজ হলো। আমি ভাবলাম হয়তো বাসুদা কিছু বলতে এসছে, কিন্তু পেছন ফিরে তাকিয়ে দেখলাম না, তা তো না। যাই হোক, ও একটা আওয়াজ নিয়ে মাথা ঘামাতে গিয়ে এই সুন্দর বিকালবেলাটা নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু আমার মতো এক তুচ্ছ মানুষের চাওয়া না চাওয়ায় কি জগৎ সংসারে কি কিছু যায় আসে? কিছুক্ষণ পর শব্দটা আবারও হলো। একবার নয়, বেশ কয়েকবার। আমি চেয়ারটা ছেড়ে উঠতে গিয়ে শুনতে পেলাম ঘরের ভেতরে দরজার আড়াল থেকে কি যেন আসছে। মনের ভেতর অস্বস্তিটা একটু বাড়তে যাচ্ছিল। মনে পড়ে গেল হয়তো মানিক এসেছে। ব্যাটা কখন যে চুপি চুপি বাড়িতে ঢুকেছে তা টেরই পাইনি। আমার শোয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে শয়তানটা মস্করা করছিল। তা আমাকে দেখে দুপাটি দাঁত বের করে খেলনাটা হাতে নিয়ে বেরিয়ে এলো। তাহলে এতক্ষণ এইটারই শব্দ শোনা যাচ্ছিল। কেমন ভয় পাইয়ে দিলাম বলুন? তা তুই কি করে বুঝলি আমি ভয় পেয়েছি? আমি কিসের চাকরি করি তুই ভুলে গেলি নাকি? তা আপনি যত বড়ই দারোগা হন না কেন, প্রাণের ভয় নেই এমন মানুষ খুব কমই আছে। তা সেই দিন রাতে আমি, মানিক আর বাসুদা 3 জনে মিলিয়ে বসে বেশ সুন্দর খাওয়া দাওয়া করলাম। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় পেটে খিচুড়ি পড়তেই চোখে ঘুম নেমে এলো একেবারে। আজ আর বই পড়তে মন চাইছে না তেমন। রাত তখন ঠিক কটা বলতে পারবো না। কানের কাছে একটা ঝনঝন শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল আমার। শব্দটা সেই সন্ধ্যের শব্দটার মতন, কিন্তু এখন তো ওই ঘরে মানিক নেই। তাহলে খেলনাটা কে বাজাচ্ছে? বাসুদা? বাসুদা এই বৃদ্ধ বয়সে এইসব করবে না নিশ্চয়ই। কথাগুলো ভাবতে ভাবতে দেয়ালের তাকের দিকে তাকালাম। অবাক কাণ্ড, ওই খেলনাটা কোথায়? মানিক তো ওটাকে ওখানেই ওই আমার বইগুলোর পাশেই তুলে রেখেছিল। আমি শব্দটাই ভালো করে কান পাতলাম। না,
শব্দটা ঘরের ভিতর থেকে তো নয়, শোয়ার ঘরের বাইরে থেকে আসছে। আমি বিছানা থেকে উঠে বেরিয়ে এলাম বারান্দায়। ততক্ষণে আকাশে মেঘ অনেকখানি কেটে গিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছে উঠোনটাতে। শোয়ার ঘরটা থেকে বেরিয়ে বারান্দার ডান দিকে একটা কাঠের চেয়ার পাতা থাকে। আমি রোজ সকালে ওখানে বসেই চা খাই, কিন্তু কই, চেয়ারটা তো নেই ওখানে। এ কি, ওটাকে কে আবার উঠোনের মাঝে রেখে এলো? আর আর সেই খেলনাটা বাধ্য ছেলের মতো তার উপর বসে একটানা বেজে চলেছে। কিন্তু কিন্তু কে করলো এই কাজটা? ঘরের দরজাটা তো বন্ধ ছিল। একটা শীতল শীতল জলীয় হাওয়া যেন আমার সমস্ত শরীর স্পর্শ করে গেল। মানিক ঠিকই বলেছিল, ভয় পায় না এমন মানুষ খুব একটা দেখা যায় না। এই মুহূর্তে উঠোনে নেমে ব্যাপারটা খতিয়ে দেখার মতো সাহস আমার নেই। ঘরে ঢোকার জন্য যেই পেছন ফিরে এক পা বাড়িয়েছি, অমনি খেলনার শব্দটা থেমে গেল। এই নিস্তব্ধতা অসহ্য একবারে। আমি আবারও চেয়ে দেখলাম। আমি যা দেখলাম তা দেখার পর কারোর যদি বাহ্যজ্ঞান জ্ঞান লোপ পাই, তাকে মোটেই কাপুরুষ বলা যায় না। আমি দেখলাম যে প্লাস্টিকের খানলাটা চেয়ারে নেই, সেখানে বসে আছে একটা বিকৃত নারী মূর্তি। তার শরীরটা একেবারে কালচে, গায়ে একটা নোংরা ছেঁড়া কাপড় জড়ানো, মুখটা বিশ্রীভাবে কান অব্দি চেরা। তার মুখের মাড়ির ফাঁক দিয়ে কিছু দাঁত বেরিয়ে আছে একদম কঙ্কালের মতো। ওই খেলনাটা কোলে নিয়ে সে বসে আছে, আর পাশে গোছা চাবিটা মরমর শব্দে ঘুরিয়ে দিতেই ওর হাতের করতালগুলো বাজতে শুরু করলো। দাদাবাবু, কি হয়েছে আপনার? সারা রাত কি এখানেই ছিলেন? ঝড় বাদলের রাতে সারা রাত এভাবে উঠোনের মাঝে বসেছিলেন? জ্বর হলে কি হবে শুনি? পরের দিন সকালে বাসুদার ডাকে হুঁশ ফিরল আমার। দেখলাম উঠোনটার মাঝে সেই চেয়ারটাতে আমি বসে আছি, আর ওই খেলনাটা আমার কোলে। আর ওটার দিকে চোখ পড়তেই খেলনাটা তুলে উঠোনের বাইরে ছুঁড়ে মারলাম একেবারে। আমার এই কাণ্ড দেখে বাসুদা একেবারে অবাক হয়ে গেল, কিন্তু আমার ভাব দেখে সে কোনো প্রশ্ন করার সাহস পেল না বোধহয় সেই মুহূর্তে। আমি চুপচাপ ঘরে চলে এলাম। নিজের চোখ মুখে জল দিতেই ঠোঁটের কোণা দুটো কেমন যেন কটকট করে উঠল। সেই দিনের পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। থানার কাজেও মন বসাতে পারছি না ঠিক করে, কোনো জিনিসই যেন আমি কনসেন্ট্রেট করতে পারছি না। ওই সবসময় ওই খেলনাটার একঘেয়ে শব্দটা আমার কানের কাছে বাজছে। এর কয়েকদিন পরের কথা, একটা জরুরি কাজে আটকে যাওয়াতেই আমার রাত হয়েছিল থানা থেকে ফিরতে। বাসুদাকে বলেছিলাম আমার খাবারটা ঘরে বেড়ে রেখে শুয়ে পড়তে। ঘরের দোরগোড়ায় এসে আমার স্পেয়ার চাবিটা দিয়ে একবার ঘোরাতেই হাতটা আটকে গেল আমার। ভেতরে ভেতরে কিছু একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ ওটা? কারোর ফিসফিসিনি কথা বলার, নাকি চাপা হাসির, নাকি দুটোর কোনোটাই নয়, অন্য কিছু? এই মুহূর্তে দরজা খুলে ভেতরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। মনকে শক্ত করে দরজাটা খুলে সবে মাত্র এক পা বাড়িয়েছি, এতক্ষণ আমার কানে ভেসে আসা সমস্ত শব্দ বন্ধ হয়ে শুধু ঝনঝন শব্দ করে কিছুটা গড়িয়ে এলো আমার পায়ে।
আমার ঘরের আলোটা জ্বালাতেই আমি দেখলাম সেই খেলনাটা। এ কি, এটা এটা ঘরে এলো কি করে? এ নিখাত বাসুদার কাজ, যত্ন করে তুলে রেখেছে বোধহয়। মনে মনে ভাবলাম, এটাকে আজই ঘর থেকে বিদায় করব। সব অশান্তির মূলই এই খেলনাটা। ঝুঁকে কুড়িয়ে নিতে গিয়ে হাতে কিছুটা লাগলো। হাতটা ঘুরিয়ে চোখের সামনে আনতেই দেখলাম যে খেলনা বাঁদরটার ঠোঁটের দুপাশ থেকে মুখটাকেও চিঁড়ে দিয়েছে। আর ওই চেরা ঠোঁট দুটো থেকেই বেরিয়ে আসছে ওই লাল তরলটা। এটা এটা করতে গেল এখানে। এক আর্তনাদ করে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিলাম খেলনাটাকে। ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে উঠোন। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে এই ভেবে স্বস্তি পেলাম যে আজ রাতের মতো ওর হাত থেকে মুক্তি পাওয়া গেছে। কাল সকালে সবার আগে ঘুম থেকে উঠে ওটাকে দূর করে দিয়ে আসবো। রাতে রাতে আর কিছু খাওয়া হলো না আমার। টেবিলের ওপর থালায় ঢেকে রেখে টেবিলের উপর ঢাকা দেওয়া খাবারটা পড়েই রইল। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। মাথার উপর টালির চালে বৃষ্টির শব্দ হচ্ছে। জানলা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় চোখের পাতা দুটো ভারী হয়ে এলো। বড়বাবু, ও বড়বাবু, শুনতে পাচ্ছেন? আমি হরিপদ, কনস্টেবল হরিপদ। দরজাটা খুলুন। হরিপদ নন্দী, থানার এক কনস্টেবল। তার কথাতেই ঘুমটা ভাঙল আমার। ঘড়িতে সময় দেখলাম তখন রাত 3টে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। দরজা খুলে দেখে উনি হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাইরের রাস্তায় থানার জিপটা। কি হয়েছে নন্দীবাবু? এত এত রাতে আপনি এখানে? আপনাকে একবার যেতে হবে এখনই স্যার। কালী মন্দিরটা পেরিয়ে কয়েকটা গলি পেরিয়ে একটা বাড়িতে নাকি খুন হয়ে গেছে। তারা এসে থানায় খবর দিয়ে গিয়েছিল আর আমি আপনাকে ডাকতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান একটু, আমি এক্ষুনি আসছি। আপনি দাঁড়ান একটু। থানায় লোক কম, তাই ঘটনাস্থলে আমি আর নন্দীবাবুই গেলাম। বাড়তি লোক বলতে আমাদের ওই জিপের ড্রাইভার। শ্মশানকালী মন্দির পেরিয়ে রিক্সা স্ট্যান্ডের সাইডে গলি ধরে মিনিট 2 রাস্তা যাওয়ার পর জিপটা থামলো। এদিকে রাস্তায় কোনো আলো নেই। চারিদিকে কেবল বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলে আড়ালে একটা দুটো বাড়ি। গাড়িতে বসেই নন্দীবাবু আমাকে রাস্তার পাশের একটা বাড়ি দেখিয়ে বললেন, ওই যে স্যার, ওইটা। অন্ধকার গাছপালায় ঘেরা একটা পুরনো ধরনের হলদে রঙের একতলা বাড়ি। সামনে সামান্য উঠোন মতো জায়গায় একটা বিশাল বড় পৃষ্ঠছোড়া গাছটায় উঠে গাছটা একবারে ছাতার মতো ঢেকে রেখেছে। সবুজ দরজার কার্নিসের উপর পাকা রডের সাথে ঝুলানো টিনের চোঙার নিচে একটা বাল্ব যেন নিচের ছোট্ট চোঙা উঠোনটায় আলোর তাঁবু খাটিয়ে রেখেছে। চারিদিকে ওই আলো বলতে ওই একটাই হলদে আলো, আর বৃষ্টির অবিরাম ধারায় মাখামাখি হয়ে আছে ওই ছোট্ট জায়গাটা। নেমে গেলাম গাড়ি থেকে। দরজার সামনে রগা চিপচিপে গোছের একটা লোক উবু হয়ে পড়ে আছে। বৃষ্টির জলে তার শরীরের লাল রক্ত ছড়িয়ে পড়েছে সারা উঠোনটাতে। আমি সেদিক থেকে চোখ না ফিরিয়ে প্রশ্ন করলাম, এ কি, এনাকে ছাড়া তো এখানের কাউকে দেখতে পাচ্ছি না নন্দীবাবু। তাহলে খবরটা দিয়ে গেল কে? আপনি মরা লোকটাকে চেনেন? এখানে কোনো ঠিকানা আছে? কোনো উত্তর না পেয়ে কথাগুলো আবার বলার জন্য পেছন ঘুরে তাকালাম। কিন্তু অবাক কাণ্ড, কোথায় নন্দীবাবু আর কোথায় বা ড্রাইভার, আর কোথায় থানার জিপটা? রাস্তার উপর কিচ্ছু নেই।
লোকটা পাগল নাকি? নিজেই আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো, আবার আমাকে এখানে একা রেখে দিয়ে ড্রাইভার সমেত গাড়িটা নিয়ে উধাও হয়ে গেল। কাল সকালে গিয়ে থানায় ওর একটা ব্যবস্থা করতে হবে। যাকগে, সে তো পরের কথা, এখন এটা সামলায়। যখনকার কথা তখন কিন্তু এই মোবাইল টোবাইল আসেনি যে এখান থেকে কাউকে ফোন করবো আমি। যাক, এখন বডিটাকে উল্টে তার মুখটা দেখার একবার দরকার। কিন্তু বডিটা উল্টাতেই তার মুখটা দেখে আমি প্রায় আঁতকে উঠে কয়েক পা পিছলাম। ঘোলাটে অন্ধকারে দেখতে পেলাম যে বাসুদা মুখটা ঠোঁটের দুপাশ দিয়ে প্রায় বিশ্রীভাবে কান পর্যন্ত ছেঁড়া। সেই ফাঁক দিয়ে মাড়ি সমেত দুপাটির দাঁত বেরিয়ে আছে কঙ্কালের মতো। চোখ দুটো যেন যন্ত্রণায় টিকড়ে বেরিয়ে আসতে চাইছে। মানুষটাকে যেন একেবারেই চেনার উপায় নেই। রাতের বিসবিসে অন্ধকারে ঠান্ডা জলে আমার শরীরের শিরা উপশিরাগুলো যেন জমে যাচ্ছে। এই মুহূর্তে থানায় ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। রাস্তায় ওঠার জন্য পেছন ফিরে যেই না মাত্র 2 পা এগিয়েছি, অমনি একটা শব্দ কানে এলো। আমি নিজের অজান্তেই যেন পা দুটো থেমে গেল আমার। ফিরে তাকালাম, কিন্তু যা দেখলাম সেটা কি আদৌ সম্ভব? মৃত ব্যক্তির পাশে ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে আমার সেই খেলনাটা, যেটা মানিক দিয়েছিল। এই বৃষ্টির মধ্যে তার হাতের করতাল দুটো বাজছে অনবরত। কিন্তু এই যে নিজের হাতে আমি আমার বাড়ির উঠোনে ফেলে দিয়েছিলাম, কিন্তু এটা এখানে এলো কিভাবে? আমার বুকের ভেতরটা জানি কেমন একটা শক্ত হয়ে আসছে। পিণ্ডের বাতাসটুকু জমাট বেঁধে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে যেন। কি যেন একটা অদৃষ্ট টানে আমি এগিয়ে গেলাম সেটার দিকে। এই খেলনাটার ওপর তক তক করে কিছু একটা এসে পড়ছে। আবার বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সেটা। তরলটা স্বচ্ছ নয়, তার রংটা বেশ গাঢ়। সামান্য একটু ঝুঁকে পড়ে বুঝতে পারলাম ওটা জল নয়, ওটা রক্ত। ওর ওপর থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। আমি মাথা তুলে চাইলাম গাছটার দিকে। একটা বিশ্রী নারী মূর্তি গাছের ডালের ওপর চেপে আমার দিকে বিশ্রীভাবে তাকিয়ে রয়েছে। মাথার চুলগুলো বৃষ্টির জলে সোজা হয়ে গিয়ে ঝুলতে প্রায় আমার মাথার কাছে এসে ঠেকেছে। চোখের মণি দুটো প্রায় ঠেকরে বেরিয়ে এসছে যেন। মুখটা ঠোঁটের দুপাশ থেকে কান পর্যন্ত সেই একইভাবে ছেঁড়া। সেই ফাঁক দিয়ে 2 পাটি দাঁত বেরিয়ে এসছে কঙ্কালের মতো। কি বিভৎস রূপ! দেখলে মনে হয় যেন ও আমাকে দেখতে পেয়ে কোনো কঠিন দৃষ্টিতে হাসছে আমাকে দেখে। সেই এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। ওটা তো মানুষ নয়, তবে ওটা কি? এবার আর এক মুহূর্ত সময় নষ্ট নয়। আমি উঠে পড়লাম এবং উদ্ধস্বরে ছুটতে শুরু করলাম রাস্তার দিকে। অন্ধকার বৃষ্টি মাখা গ্রামের পথে আমি একাই দৌড়াচ্ছি। সামনের রাস্তাটাও ঠিক করে দেখা যাচ্ছে না। অন্ধকারটা যেন চারিদিক থেকে গিলে খেতে আসছে আমাকে। জামা প্যান্ট ভিজে গেছে, জুতোর ভেতর জল জমেছে। যা হওয়ার তাই হলো। একটা জল ভরা গর্তে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম সামনে। চোখ দুটো বন্ধ হয়ে আসার আগেই চোখের হালকা ফাঁক দিয়ে দূরে মায়ের মন্দিরে মাকে দেখলাম।
আমি বুঝলাম যে শ্মশানকালের মন্দিরের কাছে এসে পড়েছি প্রায় আমি। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজের বিছানায়। বাসুদা, মানিক আরও বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছে আমার ঘরে। মাথার ভেতরটা প্রচণ্ড যন্ত্রণা করছে আমার। বাসুদার সামনে গিয়ে এলো। সে যে একেবারে একেবারে স্বাভাবিক। তার মানে নিশ্চয়ই কাল রাতের অন্ধকারে আমি লোকটার মুখটা ভুল দেখেছি, বা লোকটা হয়তো বাসুদার মতো দেখতে ছিল কিন্তু বাসুদা ছিল না। নতুন জায়গায় এসে কি কাণ্ডটাই না ঘটালে। কে বলেছিল রাতের ঝড় বৃষ্টিতে বেরোতে? বাসুদার শেষ প্রশ্নটাতে আমার চোখের সামনে হরিপদ নন্দীর মুখটা ভেসে এলো। আমি তো নিজে যাইনি, সেই তো রাতে আমাকে ডাকতে এসেছিল। মনে পড়তে হুড়মুড় কাঠের উপর উঠে বসলাম। বাসুদা, আমাকে 1 কাপ চা দাও তো, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। আমি থানায় ঢুকে ধরলাম হরিপদ বাবুকে। জিজ্ঞাসা করলাম, এই যে নন্দীবাবু, কালকে যে রাতের মার্ডার কেসটা কি হলো? আপনি কালকে রাতে আমাকে একা রেখে চলে গেলেন কেন? আপনি জানেন কি হতে পারে এর পরিণাম? হরিপদবাবু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি বলছেন স্যার? কোন মার্ডার কেস? আর আমি আপনাকে কোথায় বা ফেলে এসেছিলাম? আর ওনার ওই উত্তরে আমার মাথায় যেন একবার আগুন জ্বলে গেল। ইয়ার কি হচ্ছে নাকি? সব কিছু একটা লিমিট আছে কিন্তু নন্দীবাবু। একটা মার্ডার কেসের জন্য আপনি আমার বাড়িতে ডাকতে চাননি? আমাদের মধ্যে একটা ঝামেলা বেঁধেই যাচ্ছিল। ঠিক তখনই আমার থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। আমি ইশারা করে নন্দীবাবুকে সেটা ধরতে বললাম। হ্যাঁ হ্যাঁ, এসেছে, জয়েন করেছেন। না না, ফ্যামিলি রেখেই এসছেন। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে একজন চাকর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাকার বন্দোবস্ত আমরা সব করে দিয়েছি। না, ওনার থাকার কোনো ত্রুটি হবে না স্যার। রাখছি স্যার, জয় হিন্দ। তখন বুঝতে পারলাম যে ট্রান্সফারেন্স থেকে কল করে খোঁজ নিচ্ছে আমার আর কি। এর মধ্যেই থানার সবাই জড়ো হয়েছে। ওরা আমায় বোঝাতে লাগলো যে আমার কথা ভুল হচ্ছে। নন্দীবাবু কাল রাতে নাকি থানাতে ছিলেনই না, আর কোনো মার্ডার কেসও থানায় আসেনি। সব শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। সত্যি কথাই বলছে নিশ্চয়ই এরা, কারণ সবাই তো আর একসাথে ভুল হতে পারে না। আর আমি সবার সিনিয়র এখানে। কাজের ব্যাপার নিয়ে কেউ নিশ্চয়ই এরকম ঠাট্টা করবে না কেউ। আর গ্রামে যদি সত্যি কেউ খুন হতো কাল রাতে, তাহলে সকালে তার আওয়াজ তো পাওয়া যেত। গ্রামে এত লোক, সবাই আমাকে কাল রাতে কালী মন্দিরের ওখান থেকে তুলে নিয়ে এসেছে। তার মানে আমি তো কাল রাতে বাইরে বেরিয়েছিলাম। তাহলে তাহলে রাতে যা যা ঘটেছে সবটাই কি আমার মনের ভুল, ভ্রান্ত ধারণা? তবে সেদিন রাতে যে ঘটনার মুখোমুখি আমি হয়েছিলাম, তবে এই জন্মের মতো অপার্থিব জগতের প্রতি কৌতূহল আমার মিটে গিয়েছিল। আমি থানা থেকে দুপুরেই বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়ার পর ভাত ঘুমটাই এতটাই যে বেশি হয়ে গিয়েছিল, তা সেটা যখন ভাঙলো তখন প্রায় বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গিয়েছে। বাসুদা এসে সন্ধ্যের চা দিয়ে গেল। বাসুদা, বলছি কখন থেকে লোডশেডিং গো? আমি তো কিছুই টের পেলাম না, এত ঘুমিয়েছি। যাই হোক, চাটা দাও। অনেকক্ষণ হলো। দুপুরে বৃষ্টিতে জলের ভারে ওদিকে কোথায় একটা গাছের ডাল ভেঙে তার ছিঁড়ে গেছে। আজ আর আসবে বলে মনে হচ্ছে না। কৃষ্ণচূড়া গাছ। শেষের কথাটা
খুব আস্তে বেরিয়ে এলো আমার মুখ থেকে। কালকে রাতের সেই মহিলাটা নাকি সেই কৃষ্ণচূড়া গাছের ডালেই বসেছিল। আর একটা বিষয় আজ আমি সারাদিন একেবারেই লক্ষ্য করিনি, আর সেটা হলো খেলনাটা সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না আমি। রাতে খাবার পাট মিটিয়ে বাসুদা তার ঘরে শুতে গেছে। তার পুরনো রেডিওটা আমি আজ রাতের জন্য ধার নিয়েছি তার কাছ থেকে, কারণ দুপুরের ঘুমটা এত বেশি হয়েছে, রাতে আর ঘুম আসবে বলে আমার মনে হচ্ছে না। তাই সময় কাটানোর জন্য ওই একটা পথই খোলা আছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমি বিছানায় শুয়ে রেডিওতে একটা নাটক শুনছিলাম। হঠাৎ রেডিওর শব্দটাও যেন কেমন একটা কাঁপতে শুরু করলো। আমি গোল রেগুলেটরটা এদিক ওদিক ঘুরিয়ে সামনের দিকে কয়েকবার চট থাপ্পড় মেরে সেটাকেও আমি ঠিক করতে পারলাম না। উপায় অন্তরে না দেখে যেই বন্ধ করতে যাব, অমনি ঘ্যাস ঘেঁষে শব্দ থেমে গিয়ে একটা একটা খিলখিলে হাসির আওয়াজ বেরিয়ে এলো। আমি প্রথমে ভাবলাম যে রেডিওটা ঠিক হয়ে গেছে, হাসিটা হয়তো ওই শ্রুতি নাটকেরই একটা অংশ। কিন্তু পরের কথাগুলো আমার সেই ধারণাটাকে ভুল প্রমাণিত করলো। কৃষ্ণচূড়া গাছটা তো ভেঙে গেছে, আমি এখন থাকবো কোথায়? তাই তো আমি এখানে চলে এলাম। এরপর সহিষ্ণুতার সাথে এক কথা বেরিয়ে এলো যন্ত্রটার ভেতর থেকে। সেটা থামতেই আমার কানের নিচে বেজে উঠল সেই খেলনাটা। না না, কোনো ভুল হয়নি আমার, এই শব্দ ভুল হওয়ার নয়। তবে তবে কি কাল রাতে গাছের ডালে দেখাটা সেই কুৎসিত মহিলাটা আমার খাটের নিচে? ভাবতেই সমস্ত শরীরটা যেন কেন্ডুর মতো গুটিয়ে গেল আমার। ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাসুদাকে ডাকতে, কিন্তু তার জন্য তো আমায় বিছানা থেকে নামতে হবে। একটা পুলিশের বড় কর্তা হয়ে বিছানায় চুপচাপ বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব? আমি খুব সাবধানে একবার উঁকি মারলাম খাটের নিচেই। জায়গাটা একেবারে ফাঁকা, কিছু নেই সেখানে। বাইরে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। আমি বাসুদাকে ডাকার জন্য বেরিয়ে এলাম শোয়ার ঘর থেকে। হালকা করে ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। আজব লোক তো, সে কি সারা রাত দরজা খুলে ঘুমায় নাকি? এরকম করে শুলে তো রাত্রে যে কেউ ঘরে ঢুকে যাবে। যাই হোক, ঘরের ভেতর এক কোনায় হ্যারিকেনের টিমটিমে আলো জ্বলছে। কিন্তু কিন্তু বাসুদা কোথায়? তাকে তো ঘরের কোথাও দেখা যাচ্ছে না। তার ঘর থেকে আলোটা হাতে নিয়ে আমি বেরিয়ে এলাম বারান্দায়। বাইরের প্রকৃতি তখন যেন এক নৃশংস জানোয়ারের মতো অন্ধকারের আড়ালে ওত পেতে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাওয়ার শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। আমি আলোটা একটু উপরের দিকে তুলে ধরতেই দেখলাম যে বারান্দার এক কোণায় বাসুদা বসে আছে। আমার মনের ভেতরের আতঙ্কটা যেন বেগুন হয়ে গেল। মানুষটা এত রাতে ওখানে একা একা বসে কি করছে? মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? আমি কাছে গিয়ে ডাকতে যাব, দেখি সেই খেলনাটা হাতে নিয়ে বাসুদা খেলছে আর বাচ্চাদের মতো হাসছে। আমি তাকে খুব নিচু গলায় ডাকলাম, ও বাসুদা, তুমি এখানে কি করছো একা একা?
চলো ঘরে চলো, ঘরে চলো। খেলনাটা পাশে নামিয়ে রেখে বাসুদা ধীরে ধীরে মুখ ঘোরালো আমার দিকে। কি বিশ্রী, কি বিশ্রী সেই মুখ, ঠোঁট দুটো সেই বিশ্রীভাবে কান পর্যন্ত চেঁড়া। এবার আর বসে নয়, সে এগোতে শুরু করেছে আমার দিকে, আর আমিও সেই 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছি। ও যত এগোচ্ছে তার রূপ তত পরিবর্তন হচ্ছে। বাসুদার ভেতর থেকে বেরিয়ে আসছে সেই পিশাচী নারী মূর্তি, চোখে এক সাংঘাতিক প্রতিহিংসা, তার হাতে একটা বিশাল ধারালো কাঁচি। মাথাটা অনবরত কাঁপছে তার, সেই কাঁপুনির সাথে তার কপালে নেমে থাকা চুলগুলো দুলছে অনবরত। ঈশ্বর, ঈশ্বর হয়তো এত তাড়াতাড়ি আমার মৃত্যু লেখেনি। আমি সেই রাতে সাক্ষাৎ মৃত্যুকে এত তাড়াতাড়ি দেখেও আমি বেঁচে গেছিলাম। সেই মহিলা যখন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে, তখন আর কোনো উপায় না দেখে বাঁচার শেষ চেষ্টা করার জন্য আমার হ্যারিকেনটা ছুঁড়ে দিলাম তার দিকে। চোখের পলকে সমস্ত শরীরটা জ্বলে উঠল তার। সে এক ভয়ানক দৃশ্য। আমার চোখের সামনে চলে যাচ্ছে একটা নারী মূর্তি, যন্ত্রণার তীব্র আর্তনাদ বেরিয়ে আসছে তার মুখ থেকে। শেষবারের মতো জানালার উল্টো দিক থেকে খেলনাটা বেজে উঠল। এই দৃশ্য সহ্য করার মতো মানসিক স্থিতি আমার ছিল না। আমি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালাম। প্রায় 3 দিন অচেতন অবস্থায় থাকার পর আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি বর্ধমান মেডিকেল কলেজের বেডে। মিস্টার গাঙ্গুলি কেমন আছেন এখন? আমি ইন্সপেক্টর ঘোষ। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে নন্দীবাবু এবং থানার বাকিরা। মানিকও এসেছে লক্ষ্য করলাম। তবে সবার সামনে দাঁড়িয়ে একজন পিঠে খাটো কালো কুচকুচে লোক, পরনে সাধারণ পোশাক। তবে আমার অবস্থার কথা শুনে তবে কি সদর থেকে লোক পাঠিয়েছে আমায় দেখার জন্য? আমি কথা বলতে গিয়ে বুঝতে পারলাম যে বড্ড কষ্ট হচ্ছে আমার। তাও আমতা আমতা করে বললাম, আচ্ছা, বলছি বাসুদা কোথায়? ও ঠিক আছে তো? লক্ষ্য করলাম এই কথায় উপস্থিত সকলেরই মুখগুলো কেমন যেন কালো হয়ে গেল। থানার কনস্টেবল হরিপদ নন্দী বললেন, সেদিন সকালে গ্রামের অধিককার মানুষ পুনে পুড়ে ঝলসে যাওয়া শরীরটা পায় তার বারান্দার। তারপর আমায় খবর দেয়। তারপর সকলে আপনাকে ধরাধরি করে আপনি তখন বারান্দার আরেক দিকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা সবাই তখন আপনাকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করায়। মনে হয় বাসুদা তার নিজের প্রাণের বিনিময়ে আমার প্রাণ রক্ষা করল। আচ্ছা, বলছি আপনাদের কি এখানে এসপি সাহেব পাঠালেন এখানে? শেষের কথাগুলো বললাম নতুন ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে। উনি বললেন, না না মিস্টার গাঙ্গুলি, আমি আপনাদের সদর থেকে নয়, কলকাতা থেকে। হোমসাইট মানে গোয়েন্দা দপ্তর। ভারী আশ্চর্য। আমি প্রশ্ন করতে গেলাম। আমার সারা মুখ আবার ব্যথায় জ্বলে উঠল। বলছে, আমার কি হোম সাইডে ট্রান্সফার হলো নাকি স্যার? হ্যাঁ, ট্রান্সফার হয়েছে, তবে হোম সাইডে নয়, তবে একেবারে স্ত্রীর ঘরে। চমকে উঠে একটা চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। এবার যন্ত্রণায় একবার যেন আমার মাথাটা ছিঁড়ে গেল। লোকটা বলল, আরে শোরের বাচ্চা, কানের সামনে চেঁচাচ্ছিস কেন?
এই, মুখটা খারাপ করে ফেললাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার গাঙ্গুলি। আপনার স্ত্রী ও সৎ মেয়েকে খুন করার দায়ে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। এক মুহূর্তের মধ্যে আমার পৃথিবীটা যেন উল্টে গেল। এই কি বলছে লোকটা? অসম্ভব, কোনো মতেই জানতে পারার উপায় নেই কারোর। 10টা বছর ধরে আমি খুন খারাপি নিয়ে ঘেঁটেছি, দেশ বিদেশ ধরে বই পড়েছি ক্রাইম নিয়ে। এটা হতেই পারে না। খুন দুটো একেবারে নিখুঁত হয়েছিল। আমাকে হতভম্বের মতো বিস্ময়িত চোখে তাকিয়ে থাকতে দেখে মিস্টার ঘোষ বললেন, এনাদের তো মনে হয় আপনি বলেননি যে আপনার এখানে পানিশমেন্ট পোস্ট ছিল। যাই হোক, আপনার ওয়াইফ আপনার ওরালে আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সটা করার পর আপনাকে এখানে পাঠানো হয়। আপনি এখানে আসার পর আমরা আপনার ওয়াইফের সাথে একবারও যোগাযোগ করে উঠতে পারিনি। কলকাতায় আপনার বাড়িতে তালা বন্ধ। সপরিবারে আপনি এখানে এসেছেন কিনা যাচাই করতে ট্রান্সপারেন্সির নামে আপনার থানায় ফোন করতেই জানতে পারলাম আপনি একা এসেছেন, মানে ওই বউ ছাড়া, অনলি উইথ আওয়ার হেল্প, মানে চাকর। তখনই আসল খটকাটা লাগলো আমাদের। আপনার স্ত্রী কলকাতাতেও নেই, এখানেও নেই, বাপের বাড়ির দিকেও তেমন কেউ নেই। তাহলে তার মেয়েকে নিয়ে তিনি গেলেন কোথায়? ফোনেও পাওয়া যাচ্ছিল না। ব্যাপারটা আর্জেন্ট কিনা দেখতে বললেন অ্যাডিশনাল সাহেব। তাই করলাম। তাই পুরো তদন্তটা আপনার আড়ালে চালাতে হলো। ইন কেস আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, আপনি সেটা নিশ্চয়ই স্রেফ আমাদের কাছে কনফারেন্স করে দিতেন না, উল্টে ঢাকা দিয়ে রাখতেন। একজন পুলিশ অফিসারের থেকে কে ভালো করে প্রমাণ লোপাট করতে পারে বলুন? তা বাকি সব জায়গায় খোঁজ খবর করে যখন কোনো লাভ হলো না, তখন আমাকে এখানেই আসতে হলো। ভাবলাম কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকবো, কিন্তু তার হলো কই। 3 দিন আগে এসে দেখি আপনার এই অবস্থা। মানে ওই দিন সকালেই আপনি হসপিটালাইজ, একে যেতেই হলো। অবশ্য ভালোই হলো। এমন অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার 14 বছরের কেরিয়ারে কোনোদিনও হয়নি মশাই। থ্যাংক ইউ গরিয়াস ম্যান। এই বলে লোকটা মানিকের কাঁধে হাত রেখে স্নেহের স্বরে বললেন, বলো বলো বাবা, বাকিটা তুমি বলো, ভয় পেও না। মানিক ভয়ে ভয়ে একবারে আমার দিকে তাকালো, যেন সে কোনো মানুষ নয়। তাকিয়ে রয়েছে আমার দিকে একেবারে নরপিশাচের চোখে। তারপর বলতে লাগলো এক অদ্ভুত কাহিনী। সেদিনকে এমনি সাহেবকে ভালকি মাচান নিয়ে গিয়েছিলাম ঘুরতে। জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখলাম ওই বাচ্চা মেয়েটাকে ঝুড়ি করে রাস্তার পাশে বসে ঝুড়ি করে খেলনা বিক্রি করছে। আমি তো বন্ধু বান্ধবদের সাথে প্রায় যাই ওখানে, ওকে কিন্তু এর আগে কখনো দেখিনি। মেয়েটাকে দেখতেই মাথাটা ভনভন করে ঘুরে গেল। চোখের সামনে পরপর কতগুলো ছবি ফুটে উঠল। আমি কলকাতার মতো শহরে একটা বাড়ির ছাদে, একটা বউ ওই মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে ওই খেলনাটা, ছাদের ওপর রাখা বড় বড় ফুল গাছের টবের দিকে আঙুল দিয়ে বারবার কি যেন দেখাচ্ছে আমায়।
ওদের দুজনেরই মুখ দুটো ঠোঁটের পাশ দিয়ে কান পর্যন্ত ছেঁড়া, মাড়ি দুটো কঙ্কালের মতো বেরিয়ে আছে, গা ভর্তি কাটাছেঁড়ার দাগ। তারপরেই আমি দেখি আবার আবার দাঁড়িয়ে আছে ওই ভালকি জঙ্গলের রাস্তায়। মেয়েটি খেলনা বিক্রি করছে। এবার দেখলাম মেয়েটারও ঠোঁটের দুপাশে চারিদিকে লম্বা ছেঁড়া একটা দাগ, কিন্তু জায়গাটা শুকিয়ে গেছে। কে যেন আমায় বলল ওর থেকে ওই খেলনাটা নিয়ে সাহেবকে দিতে। আমি কিনতে গেলাম, কিন্তু মেয়েটা কোনো টাকা না দিয়ে মেয়েটা খেলনাটা আমায় দিয়ে দিল। সাহেবকে খেলনাটা দেওয়ার পর যখন বৃষ্টি নামলো, ও কিন্তু ওই রাস্তার পাশেই বসে রইল, সাহেবের দিকে তাকিয়ে ঠিক একভাবে। তখনই খেলনাটা নাড়াচাড়া করতে করতে সাহেবের হাতটাও কেটে গেল। এরপর প্রতিদিন রাতে তারা আমায় দেখা দিত। আমি না চাইতেও ওদের পিছন পিছন কি একটা ভাবে যেন আমায় ঘর থেকে টেনে নিয়ে যেত রাতে, আর এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতো যেখানে ওই খেলনাটাকে খুঁজে পেতুম। আবার ওটাকে তুলে নিয়ে ওদের পিছন পিছন গিয়ে যেখানে দেখাতো সেখানে আমি রেখে দিয়ে আসতুম। বেশিরভাগ সময় ওটা সাহেবের বাড়ির পাশ থেকে খেলনাটা নিয়ে বাড়ির ভেতরে রেখে আসতে হতো। কিন্তু একবার ওই মন্দিরতলার রিক্সা স্ট্যান্ডের পাশ দিয়ে একটা পুরনো হলদে বাড়ির সামনে রেখে এসেছিলাম ওটাকে। তারপর আমার আর কিছু মনে থাকতো না। সকালে ঘুম থেকে উঠে দেখতুম আমি আমার ঘরেই শুয়ে আছি। কালো পেটে ইন্সপেক্টর আরো একবার ওর কাঁধে হাতা রেখে বললেন, ওর সাথে দেখাটা আমার একেবারে কাকতালীয়ভাবে হয়ে গিয়েছিল জানেন তো। থানার পাশে ওকে ঘুরু ঘুরু করে দেখতে একবার ওকে ডেকে পাঠায়। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। একবার ওকে বলতেই সব ঘটনাও খুলে বলল আমায়। এমন অদ্ভুত ঘটনা তো আর বিশ্বাস করা যায় না, তাই একবার চান্স নিয়ে দেখলাম। কাল সকালে কলকাতার হোম সাইডে ফোন করে বললাম বাড়ির তালা ভেঙে বাড়ির ছাদে রাখা টবগুলো গিয়ে দেখতে। 12টা বড় বড় টবে নিজের স্ত্রী ও সৎ মেয়েকে পিস পিস করে রেখে এসেছিলেন মিস্টার গাঙ্গুলি। তাই তো মনে হয় আপনার ওই চাকরটাও এর মধ্যে ইনভলভ ছিল। যাক, সেটা তো পুড়ে মরেছে, আর আপনি তো যাবেন আমার সাথে লকআপে। ইউ আর হেয়ার বাই ডিসচার্জ অন ইউর ডিউটি। ফরেন্সিকের সবাই চলে গিয়েছে কাল রাতেই। ডিএনএ স্যাম্পল ম্যাচ করে গেছে। তবে একটা জিনিস বুঝতে পারলাম না, আপনার এই মুখের এই অবস্থাটা কে করলো? মানে, প্রশ্নটা করতে গিয়ে আবারও ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠল একদম। কিন্তু সেটাকে ছাপিয়ে আমার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা। মানে আমার বউকে মেরেছিলাম, খুন করতে চাইনি। প্রথম বাড়ির বউ হয়ে চাকরি করতে যাওয়া, বাইরের লোকের সাথে বেশি মেলামেশা করা, কতবার বারণ করেছিলাম এসব করতে। বাইরের জগৎটা তো ভালো নয়, স্বপ্নিকদের দল ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। তাই শেষে যখন আমি বারণ করা সত্ত্বেও তাদের অফিস পিকনিকে সে গেল, সেদিন ফেরার পর দিলাম সেদিন তার বাইরে বেরোনো একেবারে বন্ধ করে। বাসুদাকে বলেছিলাম ওকে চেপে ধরে রাখতে, আর আমি রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এসে ওর ঠোঁট দুটো ছিঁড়ে দিলাম। যাক এবার মুখ নিয়ে বাইরে। কিন্তু আতঙ্কের অভিঘাতে
ওই আতঙ্কে ওর স্পন্দনটা থেমে যাবে আমি বুঝতে পারিনি। আর মেয়েটাও ছিল মায়ের মতো, অবাধ্য, অবদ্ধ একেবারে, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী। ওর কাছে কোনোভাবেই এই ঘটনা চেপে রেখে যেত না, তাই ওকেও দিলাম শেষ করে। তখন আমার শরীরে রম্ভে রম্ভে যেন রক্তের জায়গায় বিষ বইছে। ওর মুখটাও ওইভাবেই ছিঁড়ে দিলাম আমি। পোয়েটিক জাস্টিস আর কি। কিন্তু মাঝখান থেকে এই হতচ্ছাড়া ছেলেটা এসে সব কিছু গন্ডগোল পাকিয়ে দিল একেবারে। মা মেয়ে মরেও আমার জীবনটা শেষ করে দিয়ে গেল একেবারে। গোটা জীবনটা ওদের তো আর কেউ ছিল না যে খোঁজ খবর নেবে। নার্সটা বোধহয় একটা আয়না নিয়ে তৈরি ছিল। আমার মুখের সামনে সেটা তুলে ধরতেই দেখলাম আমার ঠোঁটের দুপাশে কান অব্দি ব্যান্ডেজ করা। ইন্সপেক্টর ঘোষ বললেন, আপনাকে যখন গ্রামের লোক উদ্ধার করে তখনও তো আমি এখানে এসে পৌঁছাইনি। তবে তাদের কাছ থেকে শোনা আপনার মুখটা ঠোঁটের পাশ থেকে বিশ্রীভাবে চেরা কান পর্যন্ত। সেই ফাঁক দিয়ে মারের সমেত দুপাটির দাঁড় বেরিয়ে পড়েছিল একেবারে হুঙ্কারের মতো, রক্তে ভাসাভাসি। মনে হলো কেউ যেন আপনার গলার বদলে আপনার গাল দুটো জবাই করে দিয়েছে। হো হো। ওরা তো ভেবেছিল আপনি হয়তো মরেই গিয়েছেন, মরে গেলেই হয়তো বেঁচে যেতেন। বাট ওই কবি বলেছেন, বাপ ও বাপকে ছাড়ে না। আপনি তো কোন মামুলি একটা মানুষ। চলো মানিক, একবার ভালকি মাচানটা ঘুরে আসি গিয়ে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।